প্রথমেই প্রথম আলোর বার্তার পর্দা সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের আজ প্রথম আলোর বার্তার পর্দায় দর্শকদের জন্য একটা ডাক্তারের প্রেসক্রিপশন আমি দেখাচ্ছি। আশা করছি সেটা আমাকে আর বলতে হবে না। সেই প্রেসক্রিপশনের ডান দিকে কার নাম লেখা আছে নিশ্চয়ই আপনারা সব জেনে যাবেন। সব থেকে বড় কথা হলো জানেন, কি হাসপাতাল বলুন কি বাড়ির ডাক্তার বলুন, তারা যখন কোনো প্রেসক্রিপশন লেখে আমরা কিন্তু বুঝতে পারি না। আমি, আপনি বা আপনারা কেউ কিন্তু বুঝতে পারে না। একমাত্র ওষুধের দোকান তারা কিন্তু বুঝতে পারে। আর আপনাদের যে প্রেসক্রিপশনটা দেখাচ্ছি তার নামটা ডান দিকে একবার দেখে নেবেন, লাল রঙের বর্ডার দেওয়া আছে। হাতের লেখা একবার দেখে নিন, কত সুন্দর সেই হাতের লেখা। মানে যেমন ইংলিশ তেমন বাংলা, গোটা গোটা করে কত সুন্দর করে লেখা। প্রথমেই আপনাদের প্রথম আলোর বার্তার পর্দায় আজকের প্রতিবেদনে আরজিকর কাণ্ডের সেই ডাক্তারের প্রেসক্রিপশনটা আপনাদের দেখাচ্ছি। আর দেখতে থাকুন, আমি অমল চ্যাটার্জি। এই আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু সারা রাজ্যে তোলপাড়। সারা রাজ্য কেন, বিভিন্ন রাজ্যে তোলপাড় হচ্ছে। ডাক্তার, নার্স এবং হাউস স্টাফেরা, শুধু তাই নয়, সাধারণ মানুষ 15ই আগস্টের আগের দিন রাত্রিবেলায় হাজার হাজার, চিন্তা করতে পারবেন না, সমস্ত রাজনৈতিক দল হেরে যাবে। রাত্রিবেলায় যা দৃশ্য দেখা গেল, এটা অবশ্যই আমরা সাপোর্ট করব। সাধারণ মানুষ, 8 থেকে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধারা, আবার বৃদ্ধ বনিতা, তারা কিন্তু সেই মিছিলে পা মেলালো হাজার হাজার। সেটা আপনাদের আমি দেখিয়েছিলাম। সেই জোকা ইএসআই হসপিটালে ডাক্তার, নার্স, কর্মীরা রাস্তায় নেমে অভিনব প্রতিবাদ জানালো। আমাদের প্রতিনিধি প্রথম আলো বার্তার পর্দায় সেখানে সরাসরি চলে গেছিল। একবার দেখুন, সেই জোকায় ডাক্তার, নার্স এবং হাউস স্টাফেরা অভিনব প্রতিবাদ করলো। সরাসরি দেখুন। তাহলে আপনারা দেখলেন তো, প্রেসক্রিপশনের ডান দিকের ওপরে নাম লেখা আছে মৌমিতা দেবনাথ, লাল রঙের। দেখুন, আমরা বর্ডার দিয়ে দিয়েছি। এইবার তার হাতের লেখা আপনাদের দেখালাম, কত সুন্দর হাতের লেখা। আর সব থেকে বড় কথা, এই দুর্মূল্যর বাজারে যখন প্রাইভেট ডাক্তার বাবুরা 500 থেকে 1000 টাকার ভিজিট, সেখানে মৌমিতা দেবনাথ কত নিতে জানেন? অবাক হয়ে যাবে। 250 টাকা। 250 টাকা তার ছিল ভিজিট। চিন্তা করুন। তাহলে তার বাবা মা হারালো তার মেয়েকে, আর আমরা হারালাম আমাদের গরিবদের মতন যেসব রুগীরা আছে সেই ডাক্তারবাবুকে। হারিয়ে গেল সব এই আরজিকর কাণ্ডে। আপনাদের এবার সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আরজিকর কাণ্ডে প্রথমে আপনাদের একটা আমি ভাইরাল রেকর্ড শোনাচ্ছি, ভয়েস শোনাচ্ছি। সেটা খুবই ভাইরাল হয়েছে এবং সেই ভাইরাল ভয়েসটা আমাদের কাছে এসেছে। তার সত্যতা আমরা কিন্তু প্রমাণ করিনি, তাও ভাইরাল ভিডিওটা অর্থাৎ ভাইরাল অডিওটা আপনাদের শোনাচ্ছি। এটা খুবই ভাইরাল হয়েছে। একবার প্রথমে সেই অডিওটা একবার শুনে নিন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। যদিও আমরা কিন্তু সেই অডিওর
সত্যতা যাচাই করে নিন, একবার শুনে নিন সেই অডিও যেখানে আরজি করে দুজন ডাক্তারি পাঠক অর্থাৎ ডাক্তারি পড়ছে, তাদের মধ্যে কথা চলছে। হ্যাঁ, একবার আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই অডিওটা শুনুন। আরজি কর। হ্যাঁ, আর্যগড় থেকে ও। বেরোবো। হ্যাঁ, তো আর বলো এবার। বলছি ওটা হয়েছে কি বলতো, ও 2টো অবধি পেশেন্ট দেখেছে, ঠিক আছে? রাত্রে Patient- 2টো? রাত্রি 2টো, ঠিক আছে? আচ্ছা। 2টো অবধি পেশেন্ট দেখেছে, দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে 4জন বন্ধু মিলে খেয়েছে, ডিনার হুম। করেছে। হুম করে ও খুব টায়ার্ড ছিল, যেহেতু 36 ঘন্টা ডিউটি ছিল, হুম টায়ার্ড ছিল। ও কি করেছে, ওই সেমিনার রুমে গিয়ে হুম শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। হুম। কিন্তু তারপরে মানে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে টুমে ঘুমানো হয়? মানে আমি যদিও কোনো আইডিয়া নেই, ওই জন্য জিজ্ঞেস করছি। না, এবার একটা রেসিডেন্টের ডক্টর রুমস থাকেই, আচ্ছা। বুঝতে পেরেছিস? তারপরেও সেমিনার থাকে। এবার হুম। সেমিনারে একটা বেড থাকে, আর আচ্ছা ডক্টরস রুমে 2টো 3টে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে। আচ্ছা আচ্ছা। মেনলি ডক্টরস রুমে শোয়ার কথা, ঠিক আছে? হুম হয়েছিল কি, ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে, হুম কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে। যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে, দেখেছিস রুমটা ভেঙেছে, একটা ভিডিও ঠিক দেখছিলাম। বাথরুমের পাশেই, হুম ঠিক আছে? মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে হুম ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে। অ্যাকচুয়াল কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে, ওই রুমটার ভেতরে, ডক্টর রুমে। ডক্টরস রুমে। ডক্টরস রুমেটা ঘটনাটা ঘটেছে, ওই বডিটাকে তো ডক্টর ধস্তাধস্তি। রুমে ওই দিন আর কেউ ছিল না, খালি মানে অনলি ওই দিদিটাই ঘুমাচ্ছিল? হ্যাঁ, এবার তোকে আমি বলি, অন কলে নিশ্চয়ই একজন থাকবে না, ওরা হুম জুনিয়র সিনিয়র মিলিয়ে থাকে। এমনকি থার্ড ইয়ার একজন থাকবে, সেকেন্ড ইয়ার একজন থাকবে, হুম প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্নরা থাকে। হুম আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে, কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে, মানে আসছে মানেই শ্বাসকষ্ট হচ্ছে। হুম আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই হুম পাশাপাশি ওয়ার্ড, হুম ঠিক আছে? হুম। তো কেউ কি শুনতে পায়নি? কেউ শুনতে পায়নি। হ্যাঁ, ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম এবার যে দেখ, ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয়, একটা ভায়োলেন্ট হয়, হুম হুম বুঝতে পেরেছিস? হুম তারপরে আবার কি, যে 4জন ওর সাথে খেয়েছে তারা কোথায়, তারা কেন মিডিয়ার সামনে আসছে না? হুম। তাই ঠিকই তো, তো। তারা কেন আসছে না? তোমার ওই দিন ডিউটি ছিল না রাতে? ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম, আচ্ছা। আমি নাইটে ডিউটি করে এসেছি, আমার লাস্ট নাইট ছিল। তো আমার হুম তো 3 দিন নাইট থাকে, 3 হুম দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল, লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট, বুধবার রাতে ঘটনাটা ঘটেছে। হুম আমি বাড়িতে এসেছি, রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি। 3টের সময় আমার কাছে ফোন এসছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে, ইমিডিয়েট আয়। হুম। তখন গিয়ে দেখি আরজি করে এই অবস্থা, পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল। গিয়ে দেখি পুলিশ ছয়লা, মানে আর ওকে যেভাবে, আমি তো বডিটা দেখেছি রে, মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না। রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে, একদম এরকম, মানে মানে অদৃশ্যমান, মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু। এখন আমরা বুঝতে পারছি না, ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে। দেখ, ওর আমার তলাটায় নাকি, তো ওর থেকে ও থাকে 4তলায়, 4তলায় ঘটনাটা ঘটেছে, ঠিক 2টো ফ্লোর নিচেই আমি থাকি, আমার আচ্ছা। রুমটা, ঠিক আছে? কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আরজিগরটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে। এবার দেখ, নিয়ে যাওয়া হয়েছে, ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে সম্ভব অসম্ভব, না দিস একদম। ইজ এ ইম্পসিবল। পুরোপুরি গ্যাং রেপ, গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয়। আর শুধুমাত্র রেপ নয়, রেপ হলো, করলো, ছেড়ে দিল, ঠিক আছে, ওকে রীতিমতো মার্ডার করেছে। মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে, হ্যাঁ, ওটা হচ্ছে ওর ওই বন্ধু বান্ধব মেবি ইয়েস, জড়িত। এক্স্যাক্টলি। হয় ওর বন্ধু বান্ধব কেউ, ঠিক আছে, মানে 4জনের মধ্যে কেউ, আইদার ওকে এমন কিছু করতে বলতে। দেখ, বড় বড় কোম্পানিতেও তো এরকম হয়, মানে হুম হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ হুম করো, নয় হুম তুমি হুম চাকরি হুম ছেড়ে চলে হুম যাও, হুম হুম হয় তো। হুম হুম এ- এখানেও সেরকম কিছু একটা হয়েছে। যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয়, কিন্তু
সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে, বুঝতে পেরেছিস? তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে, পুরো ব্যাপারটাকে। তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে? এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে। আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে, ডেপুটি সুপার চেঞ্জ হুম হয়ে গেছে, তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ, সব চেঞ্জ হয়ে গেছে। হুম তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল, সিস্টাররা ছিল, ওয়ার্ড বয়রা ছিল, মাসিরা ছিল, সবাইকে ডেকে এখন হুম সাসপেন্ড করা হয়েছে। হুম তারা কোথাও যেতে পারবে না, রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে, আজকেও কোর্টে গেছিল সবাই। হুম তারপরে উম, তারপরে তোমার তোর এগুলো হলো, তারপরে তোর কি বলে, আরে বল না, ওই সিবিআই এটা হয়েছে কি, মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে, হুম অ্যাকচুয়াল কিন্তু ও নেই, হুম ঠিক আছে? ওর এতটা ক্ষমতাই হয় না। ও অত রাত্রে কি করতে যাবে? হুম ও অত রাত্রে ওখানে কি করতে যাবে? ও না পেশেন্ট, ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে, তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে, নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে, সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা, তা ঝাঁপিয়ে পড়েছে ওর উপরে। হুম এরকম কিছু কি, তাও কিছু নয়, শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায়, ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে, এইটুকুই দেখা গেছে। তারপরে হচ্ছে কি, তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে। যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের হুম দেওয়ালটা আছে ওই হুম দেওয়ালটা ভেঙে দিয়েছে। কেন? প্রথমে ওকে বললো সুসাইড করেছে, আমাদের যখন ফার্স্ট খবর আসে তখন সুসাইড করেছে। হুম তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি, এটা রেপ করেছে, রেপ করে মার্ডার করা হয়েছে। হুম বুঝতে পারলি, এখানে বিশাল বড় একটা গেম চলছে। এবার আর যে ওর উপর কি রাগ ছিল মানে? হ্যাঁ 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 হ্যাঁ, একদম আমি তোকে কি বললাম, শোন, তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করিস তাহলে তোর পোস্ট হুম বাড়বে, হুম হুম তুই হুম কারোর সাথে কম্প্রোমাইজ করবি না তোকে মার্ডার করে দেবে। মানে মানে ওরকম টাইপের কিছু বলছো তো? এরকমই টাইপের কিছু একটা ছিল। আইদার খুব রাফ, মানে খুব রাগ, খুব মানে খুব ওর উপরে খুব ফ্রাস্ট্রেশন ছিল, যারই ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল। শুধু ওকে মারিনি রে, রীতিমতো মার্ডার করেছে। ওর যে ক্ল্যাচারটা ছিল, হুম ওর আমি ইউরিন, শুনেছি এটা। ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে, তুই ইস, জানিস? মানে কি বলবো, মানে ওকে দেখা যাচ্ছে না, আমরা তো দেখেছি নিজের চোখে, ওকে দেখা যাচ্ছে না, মানে একটা ব্লিড। মৃত্যু কতটা, মানে এই তো মানে প্রচন্ড কষ্ট পেয়ে একটা মেয়ে মারা গেল না? আর ওর যে গলাটা চেপে ধরেছে, আহ ওর ওই চেপে ধরাতে মানে এতটাই জোরে চেপে ধরেছে যে ওর চোখ ফেটে রক্ত বেরিয়েছে, ছি, ছি, ছি। বুঝতে পেরেছিস? মানে মানে কি বলতো, যদি ধরা পড়ে না, উচিত মানে যারা এটার সঙ্গে দায়ী না আর এই ওদের। যে সিবিআইটা হয়েছে, সিবিআইটা একমাত্র আমাদের জোরেতেই সিবিআইটা এসছে। মানে হুম হুম আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এইসব। তারপরে পোস্টমর্টম রিপোর্টে তুই জানিস ওই আমাদের ভাজাইনা থেকে 150 গ্রাম স্পাম বেরিয়েছে। ইস, পোস্টমর্টম রিপোর্ট 150 গ্রাম স্পাম, মানে বুঝতে পারছিস? হুম হুম। নট এ ক্যালকুলেটেড, মিনিমাম মিনিমাম কম করে 6 থেকে 7 জন করেছে ওকে rape। ছি ছি ছি। ওই জন্যই তো আমরা এতটা বেশি ভাইলেন্ট হয়ে গেছি, বুঝতে পেরেছিস? আর তারপরে আমাদের দেখো, একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল, এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিপদ, ও তার কাজের জায়গাতেই আরে সেফ নয়। শোন, কেউ যদি স্ব ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস, কিন্তু হুম ঠিক হুম আছে, কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে। তুই জানিস না, মানে ওয়ার্ডে দেখ, কম বেশি আমরা সবাই ঘুমাই, কম বেশি আমরা হুম সবাই জেগে হুম। থাকি, জেগে তো থাকি, তাতে কি কেউ শুনতে পায়নি? তার কি একদম সেটাই। ভাইলেন্স ছিল না? যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল, হুম তাই কি না? হুম হুম সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার ও তো খাবারটা খেয়েছিল, সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল, পেট থেকে তো হুম বমি করে বের করে দেন, সেটা হুম তো ফরেনসিক রিপোর্টে কিছু বলবে। হুম আর তুই জানিস না, দেনার দেন মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে 3 দিন সময় লাগে। ও হুম যেদিনকে মরেছে ঠিক তার পরের দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করে দিয়েছে, মানে বডি বার করো আর পোড়াও, হুম। 10 সেকেন্ডের মধ্যে ওর বাড়িতে নিয়ে গেছে, তারপরে বডি পুড়িয়ে দিয়েছে। মানে কি বলবো, হসপিটাল, মমতা ব্যানার্জি, সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই হুম এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে। এইবার আপনাদের দেখাচ্ছি আরজিকর কাণ্ডে সেখানে যেসব পড়ুয়া ডাক্তাররা আছে
তারা আমাদের ক্যামেরায় কি বলল, তাদের একটাই দাবি, যেসব দুষ্কৃতীরা এটা একার পক্ষে সেই সিভিক ভলেন্টিয়ার ওর একার কাজ নয়, এর সাথে আরো যোগ আছে সেই হসপিটালের সে অধিকর্তা হোক আর যারাই হোক, অন্তত ৩-৪ জনের যোগ আছে সেই হত্যাকাণ্ডে। সেখানে সেই পাঠকরা আমাদের পর্দায় কি বলেছে একবার সরাসরি শুনুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। ঘটনা দিয়ে গেছি এবং কি ঘটনা হয়েছে সবাই এখানে জানে। আমাদের দাবি আর যেন এমন ঘটনা না ঘটে, তার জন্য কি কি প্রতিরোধমূলক পদক্ষেপ কর্তৃপক্ষ নিয়েছেন তার লিখিতভাবে জানাতে হবে। ঘটনার পর অন ডিউটি নাইট স্টাফেরা মানসিকভাবে বিপর্যস্ত। আগামী 1 সপ্তাহ প্রত্যেক ব্লকে ডিএনএস ম্যাডামরা রাত্রে সুপারভাইজ করুক এবং এই মুহূর্তে মেয়েদের মানসিক সাহস দিক। স্বাস্থ্য ভবন থেকে আমাদের এই আন্দোলনের পাশে থাকার জন্য ট্রান্সফারের হুমকি দেওয়া হয়েছে। আমরা ওনাদের জানাতে চাই এবং সবাইকে জানাতে চাই, এই আন্দোলনে নিরাপত্তার দাবিতে এবং যাতে করে মেন কালপ্রিট সাজা পায় এবং শাস্তি পায় সেটা সুনিশ্চিত করার জন্য আমরা এই আন্দোলন চালাবো। আজিকর হাসপাতালের যত সিনিয়র এবং জুনিয়র স্টাফ আছে তারা সবাই আমরা এই মুহূর্তে ইউনাইটেডলি এই আন্দোলনের সাথে আছি। কারা স্বাস্থ্য ভবন থেকে কাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, মানে জুনিয়র ডাক্তার, ইন্টার্ন এবং নার্স সবাইকে? না, আমাদের নার্সিং ফ্রেটার্নিটিকে হুমকি দেওয়া হচ্ছে, একটা ট্রান্সফারের সম্ভাবনা দেখাচ্ছে। যারা হচ্ছে আমরা আন্দোলনে আছি তাদেরকে একটা ট্রান্সফারের হুমকি দেওয়া হচ্ছে। এই বাকিদেরটা জায়গা আমরাও শুনেছি, একজন নার্স আমাদেরও বলেছে ধর্ষণের হুমকি দিয়েছে। কিন্তু আপনারা লাগাতার কর্মবিরতি চালাচ্ছেন। না, আমরা কর্মবিরতি চালাইনি, কোনো নার্স কর্মবিরতি চালাইনি, আমাদের রিলে অবস্থান হচ্ছে, কিন্তু আমরা ওখানে ডিউটি করছি, কিছু মেয়ে এখানে অবস্থান চালাচ্ছে। এই যে আন্দোলনের জেরে এবং এই ভাঙচুরের জেরে এসএনসিইউ সমস্ত জায়গা থেকে রোগীর আত্মীয়রা রীতিমতো বের করে নিয়ে চলে যাচ্ছেন রোগীদের, তারা আতঙ্কিত হয়ে পড়েছেন, কি বলবেন এই মুহূর্তে? ওনারা যে আতঙ্কিত হয়েছেন, ওনারা তো ভয় পাচ্ছেন, সেই ভয় আমরাও পাচ্ছি। ওনাদেরকে বুঝতে হবে আমরাও আতঙ্কিত, আমরাও এখানে নিরাপত্তার দাবি করছি। আমি যদি নিরাপদ থাকি আমি আরেকজনকে সেভ করব। যদি আমাকেই নিরাপদ না রাখতে পারে অথরিটি, তাহলে তাদের পেশেন্টকে কিভাবে সেভ করবো আমরা। আর আমার বিশ্বাস ওয়েস্ট বেঙ্গলের জনগণ আমাদের উপর আস্থা রাখেন এবং তারাও চান আমাদের এই আন্দোলনের সাথে যুক্ত হতে, এবং তারা বোঝেন আমাদের দাবি কতটা যথাযথ, তারা আমাদের পাশেই আছে। স্বাস্থ্য ভবন থেকে কোনো ব্যক্তি বা একদম উচ্চ পদাসীন শ্রেণী তিনি তারা কি এটা হুমকি দিচ্ছেন? স্বাস্থ্য ভবন থেকে মানে কে বা কারা? না, কে বা কারা এখনো পর্যন্ত আমাদের কাছে ফোন করে বলতে, ফোন নয়, আমরা ওখানে আন্দোলন চলছিল সেই মুহূর্তে কোনো রকমভাবে আমাদের কানে আসে যে এরকম ট্রান্সফারের একটা হুমকি দেওয়া হয়েছে। আর কেউ আছে বলবেন? मैं आरजीकर मेडिकल कॉलेज के जितने भी लोग हैं उनकी तरफ से हिंदी में अपनी मांगे बताना चाहूँगा। मांगे हमारी मांगे सभी दोषियों की गिरफ्तारी, साक्ष्यों के साथ और सीबीआई द्वारा आधिकारिक प्रेस रिलीज के माध्यम से इनकी पुष्टि। उच्च अधिकारियों, पूर्व प्रिंसिपल, एमएसवीपी, छात्र मामलों के डीन, चेस्ट मेडिसिन विभाग के एचओडी और उस दिन ड्यूटी पर सहायक अध्यक्ष द्वारा लिखित ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে অনুধাবন করে দেখবেন। এর পাশাপাশি আমরা বলতে চাই, যেটুকু আমরা এমার্জেন্সি পরিষেবা কলেজের বুকে ইনট্যাক্ট ছিল, যেটুকু পরিষেবা ইনট্যাক্ট ছিল, তার আগে যে ভ্যান্ডালিজম ঘটানো হয়েছে সেই ঘটানোর জন্য এই প্লেসগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু তারপরেও আরজি করের বুকে এমার্জেন্সি পরিষেবা এখনও অটুট আছে। দ্বিতীয়ত, সমস্ত স্তরের সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের চিকিৎসকদের কাজ রোগী পরিষেবা দেওয়া, এটাই আমাদের মূলত প্রধান কাজ। আমরা সেই রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে। আমরা পরিষ্কার মনে করি
যে আমরা অবিলম্বে কাজের মধ্যে যোগ দিতে চাই, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমাদের মূলত প্রধান ডিমান্ড দোষীদের শাস্তি, দোষীদেরকে ইন্টারোগেশনের আয়তায় আনা, আইডেন্টিফিকেশন করা, অ্যারেস্ট করা এবং এই ঘটনার পিছনে মোটিভ কী ছিল, এই ঘটনার পিছনে কি কারা এবং কিভাবে জড়িত ছিল, কি হয়েছে, কেন এই ভ্যান্ডালিজম ঘটানো হলো, কেন এই ভ্যান্ডালিজম যারা আউটসাইডারে ছিল তারা চেস্ট মেডিসিনে ক্রাইম সিনের দিকে যেতে চাইছিল, এই ঘটনাগুলো তদন্তের মধ্যে আয়তার মধ্যে আনা হোক এবং এই ঘটনার গুরুত্ব অনুধাবন করে আমরা সমস্ত সাধারণ মানুষের কাছে অ্যাপিল করছি এই গুরুত্বের প্রতি সমবেদনা রাখবেন এবং আমাদের আন্দোলনের পাশে থাকবেন। একটু আগে সিএম বলেছেন যে আপনাদের কাজ শুরু করার জন্য আবারও আবেদন জানিয়েছেন যে অবিলম্বে পরিষেবা চালু করার জন্য আবেদন করেছেন। আমরা কাজে ফিরে যেতে চাই, যে মুহূর্তে আমাদের ডিমান্ড অ্যাচিভ হবে সেই মুহূর্তের সাথে সাথেই আমরা কাজে ফিরব। এমার্জেন্সি পরিষেবা দেওয়ার জন্য যে সুনির্দিষ্ট পরিকল্পনা সেটা আগে যেমন ছিল, আন্দোলন চলাকালীন যেরকম ছিল, এখনও সেরকমই আছে। অনেকে সিবিআই ইতিমধ্যেই কিন্তু আটক করেছেন সন্দীপ ঘোষকে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপনাদের এই মুহূর্তের প্রতিক্রিয়াটা জানতে চাইব। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এটা আমাদেরও দাবি ছিল, জিজ্ঞাসাবাদ করা হোক, কিন্তু কি উইথ প্রপার এভিডেন্স যদি পাওয়া যায় আমরা তাকে অ্যারেস্টের দাবিও রেখেছি। সুনির্দিষ্টভাবে আমাদের দাবি ছিল যে তদন্তের আয়তায় আনা, যদি কোনো সাসপিসিয়াস জায়গা পাওয়া যায়, কি মোটিভ ছিল সেটা দেখা হোক, যদি সেখানে পাওয়া যায় তাকে অ্যারেস্ট করা হোক এবং শাস্তির ব্যবস্থা করা। আপনারা তো বলছেন যে সেদিনকার ঘটনার জন্য কলকাতা পুলিশ দায়ী, আপনারা কি পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করছেন? পুলিশ কমিশনারের থেকে আমরা রিটেন অ্যাপোলজি এবং অবশ্যই পদত্যাগ দাবি করছি। কিন্তু কমিশনার বলছেন যে কোনো ঘটনা আড়াল করা হয়নি, মানুষ অধৈর্য হয়ে পড়ছে। সেদিন আমরাও ছিলাম এই আন্দোলনের মঞ্চে এবং হচ্ছে যে আমরা দেখেছি যে ঘটনাটা, যদি যে ধরনের ভ্যান্ডালিজম গোটা ক্যাম্পাস জুড়ে ঘটেছে, সমস্ত সংবাদ মাধ্যমের সাক্ষী ছিল, এরকম নয় যে এটা রাতের অন্ধকারে কোনো ঘটনা ঘটেছে। এই ঘটনা যদি পূর্ব পরিকল্পিত যদি না হয় তাহলে এই রকমের গোটা ক্যাম্পাস জুড়ে এরকমের কোনো ঘটনা ঘটানো সম্ভব নয়। তাহলে আমরা মনে করি এই ঘটনা পূর্ব পরিকল্পিত, তাই এর দায়ভার কলকাতা সিপিকে নিতে হবে। আর সেদিনকার ভাঙচুরের ঘটনায় পরিষ্কার সিএম একটু আগে বলেছেন যে বাইরে থেকে সিপিএম এবং বিজেপি নাকি এই ঘটনা ঘটে। এই আমাদের আন্দোলনের সাথে কোনো রকম কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই। কে এই ঘটনার সাথে জড়িত, কে বা কারা জড়িত, তদন্ত করুক, তদন্ত করে যা সামনে আসবে তাতে আমাদের মেনে নিতে কোনো অসুবিধা নেই। সেই তদন্ত কি আপনারা মানে সেই তদন্তটা কারা করবে সেটা কি চাইছেন? অবশ্যই কলকাতা পুলিশ করবে। এই আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু সারা রাজ্যে তোলপাড়, সারা রাজ্য কেন বিভিন্ন রাজ্যে তোলপাড় হচ্ছে। ডাক্তার, নার্স এবং হাউস স্টাফেরা, শুধু তাই নয়, সাধারণ মানুষ 15ই আগস্টের আগের দিন রাত্রিবেলায় হাজার হাজার, চিন্তা করতে পারবেন না, সমস্ত রাজনৈতিক দল হেরে যাবে। রাত্রিবেলায় যা দৃশ্য দেখা গেল, এটা অবশ্যই আমরা সাপোর্ট করব। সাধারণ মানুষ, 8 থেকে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধারা, আবার বৃদ্ধ বনিতা, তারা কিন্তু সেই মিছিলে পা মেলালো হাজার হাজার। সেটা আপনাদের আমি দেখিয়েছিলাম। সেই জোকা ইএসআই হসপিটালে ডাক্তার, নার্স, কর্মীরা রাস্তায় নেমে অভিনব প্রতিবাদ জানালো। আমাদের প্রতিনিধি প্রথম আলো বার্তার পর্দায় সেখানে সরাসরি চলে গেছিল। একবার দেখুন, সেই জোকায় ডাক্তার, নার্স এবং হাউস স্টাফেরা অভিনব প্রতিবাদ করলো। সরাসরি দেখুন। পেটে বেড়ায় প্রিন্সিপালের ঘাস, ভেবেছে কি ওদের হাতে রাস, থাকবো জুড়ে কামড়ে মাটি, ছাড়বো না আন্দোলন, যতক্ষণ না হচ্ছে পূরণ সব দাবি, আমরা এখানেই থাকবো পড়ে। কি বললেন? কাজের সময় পাওয়া যায় না পুলিশ, কি যে বলেন, ওরা বড্ড পুলিশ। প্রতিবাদী মঞ্চ থেকে উঠবো না আমরা, যতক্ষণ না হচ্ছে পূরণ সব দাবি। আর আপনারা যারা বলেন এসব আন্দোলন করে কি হবে, আপনারা বরং আসুন। রাজাকে তো করলেন ক্ষমতা, এবার হন একটু শান্ত। রোগীরা পাচ্ছে ভীষণ কষ্ট, এ কি অনাশিষ্ট। রোগীদের না হচ্ছে সেবা, এটা কি ওদের ভুল? আর আপনাকে এতটাই চক্ষুশূল? ওহে চটি যারা দাস, মিছে করিও না উপহাস। কর্মে বিরতি ফাঁকি নয়, মানুষ হয়ে কি আপসয়? তবে আমার কি সত্যিই বিচার পাওয়া হবে না? তবে আমার সত্যিই আর বিচার পাওয়া হবে না?
সেই সংবাদ আছড়ে পড়ুক দিন থেকে রাত, গায়ের ওই একটা হয়ে সহস্র প্রতিবাদ সেই সংবাদ যাক যিনি সালে যে সেই সংবাদ শুনবে বুঝলে আনুক যে হাত, পাশে থাকার অভয় নিয়ে গরুজে উঠুক ওদের দুহাত, প্রতিবাদ সেই সংবাদ পূরণ করুক মেয়েটার সাথ, বজ্জাত সব করুক ধরা, আসবে আবার নতুন প্রভাত, হোক প্রতিবাদ সেই সংবাদ আছড়ে পড়ুক দিন থেকে রাত, ওর গায়ের ওই একটা বিরূপ হয়ে সহস্রপাত, হোক প্রতিবাদ। আজ রাস্তায় নামা হবে, রাস্তায় নামা হবে। এই যে আজকে রাস্তা ডায়মন্ড রোডের উপর থ্রিয়েতে যে পথনাটিকাটা করলেন, এতে কি সমাজকে শিক্ষা কি দিলেন? আজকে আমাদের যেটা আজকে আমরা যেটা চেয়েছিলাম ওটা হচ্ছে গিয়ে বাইরের লোকের কাছে ঠিক বার্তাটা পৌঁছাচ্ছে না। মিডিয়া, তারপরে আমাদের সরকার এমনভাবে এটাতে আওয়াজ আসছে। ম্যাম এক মিনিট এই পথনাটিকা সম্বন্ধে যদি কিছু বলেন। হ্যাঁ, যে আমাদের এটাই একটা উদ্দেশ্য ছিল আজকে, যে আমাদের যে এই ঘটনাটা ঘটেছে ওটা হচ্ছে কি সবার সামনে তুলে ধরা। আসল ঘটনাগুলো কিন্তু চেপে যাওয়া হচ্ছে। সরকার, মিডিয়া, পুলিশ এরা সবাই চাইছে যে যে আসল ঘটনা, যে অ্যাকচুয়াল ঘটনা, যারা কালপ্রিট, আসল দুষ্কৃতীরা, তাদেরকে ঢাকতে। এটা একটা প্রশ্ন যে বারবার যে আমরা যখন কোনো কিছু যেরকম সিবিআইতে পাঠানো হলো, তখন হচ্ছে গিয়ে এই স্টেপটা নেওয়ার পরেই হচ্ছে গিয়ে আমরা দেখলাম যে চেস্ট মেডিসিন ওয়ার্ডে যে এভিডেন্সগুলো এগুলো ট্যাম্পারিং হয়েছে। তারপরে যখন ওই ঘটনাটা ঘটে তখনও দেখেছি যে এভিডেন্স প্রিজার্ভ করার জন্য না পুলিশ কিছু করেছে, না এসআইটি যে স্পেশাল ইনভেস্টিগেটিং যে টিমটা ছিল তারাও কিছু করেছে, ডিসি নর্থও কিছু করেননি, না পুলিশ না কলেজ কর্তৃপক্ষ কিছু করেছে। তা আমরা এটা একদম পরিষ্কার দেখতে পাচ্ছি যে সরকার প্রশাসন দুজনকারই গাফিলতি আছে। আর এই গাফিলতিটা কেন এই গাফিলতি, কী কারণে এই গাফিলতি? তার মানে কি কিছু তারা ঢাকতে চাইছে, কাউকে কি লোকাতে চাইছে? আর এর দায় পুরো আমাদের যে এক্স প্রিন্সিপাল আরজি কর তাকে নিতে হবে। এর দায় পুরো যে প্রশাসন আছে, কর্তৃপক্ষ আছে আরজি করের, তাকে নিতে হবে। এই দায় পুরো এই আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের সরকার তাকে নিতে হবে। এটাই আমাদের জানানোর জন্য মানুষজনদের জানানোর জন্য যে আসল কি ঘটছে, এটার জন্যই আমরা এই পথে নেমেছি। আর হচ্ছে গিয়ে এখন অনেক ষড়যন্ত্র চলছে, যেখানে সরকার, মিডিয়া, পুলিশ এরা সবাই দেখাচ্ছে যে পাবলিক ভার্সেস ডক্টর করতে চাচ্ছে। সরকার বেশি করে হচ্ছে গিয়ে আপনারা এই পথনাটিকার মাধ্যমে আমরা তুলে ধরছি, আমরা এটাই দেখালাম যে আমরা কিন্তু আমরা কিন্তু পাবলিকের বিরুদ্ধে দাঁড়িয়ে নেই, আমরা কিন্তু আপনার পাবলিকের সাথে দাঁড়িয়ে আছি। আপনার নাম? ডক্টর সৌনক ঘোষ। আপনি ইএসআই হসপিটালে অর্থোপেডিক্সের 3rd ইয়ার। এরকম নক্কারজনক ঘটনার বিবরণ বা এটার বিস্তার করার মতন প্রবৃত্তি বা মানসিকতা কোনোটাই আমার নেই। আমি শুধু এটুকু বলতে পারি যে ওনার মতন নাইট ডিউটি আমরাও করি, ওনার মতন দিন রাত জেগে পড়াশোনা করে এই জায়গায় আমরাও আসি, ওনার মতন খেটে পেশেন্টদের জন্য আমরাও আমাদের সব কিছু জলাঞ্জলি দিই। এর বদলে একটু সুরক্ষা, এটা তো সাধারণ মানুষের অধিকার। আমরা তো ডাক্তার তো অনেক পড়ে, কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমি যদি ডাক্তারি বাদ দিই, একজন সাধারণ মানুষ, সাধারণ মহিলা হিসাবে নিজের সুরক্ষা নিজের কর্মস্থানে চাওয়াটা মানে এটা তো আমাদের হক। এর বেশি আমার কিছু বলার নেই। আমি সরকারের কাছে আবেদন জানাই, ওনারা আমাদের পাশে দাঁড়ান, আমাদের প্রপার ইনভেস্টিগেশনের সমস্ত প্রমাণ দিক, আমাদের আসল দোষীকে ধরা হোক, আমাদের দিদি প্রপার বিচার পাক। কালকের যে আরজিকরের রাত্রিবেলা যে নৎকারজনক ঘটনা এবং বিভিন্ন কলকাতা সারা রাত
মহিলারা রাত জেগে পাহারা দিয়েছেন, কি বলবেন? দেখুন, আমরাও রাত জেগে এখানে একের পর এক মিছিল বার করেছি। কালকে আরজি করের ঘটনাটিতে 30-40 জনকে ঢুকিয়ে যে ঘটনাটা ঘটেছে, হস্টেলে ঢুকিয়ে যে ঘটনাটা ঘটেছে, আমি হতবাক। আমি ভাবতেও পারি না যে এরম একটা ঘটনার পরে মানুষের এই প্রপার প্ল্যান করে ষড়যন্ত্র করার মতন প্রবৃত্তি বা এত মেন্টাল স্ট্রেংথ থাকতে পারে। আমার এর বেশি আর কিছু বলার নেই। এটা কি প্রমাণ লপ্পটার জন্যই কি কালকে এইরকম একটা ঘটনা? সেটা তো আস্তে আস্তে তদন্তের সাথেই ধরা পড়বে না? আমরা জানি কে কি দোষী, কে কি করছে, তদন্ত হবে, সব ধরা পড়বে। আরজিকর কাণ্ডে গত পরশু যে ধ্বংসলীলা করেছে সেই গুন্ডা বাহিনী, কোনো একটি রাজনৈতিক দল, একটি নয়, একটি বললে ভুল হবে, 2-3টে রাজনৈতিক দল, শাসক বিরোধী, তারা যে ধ্বংসলীলা করেছে সেই তারাই স্বীকার করলো হামলাকারীরা আমাদের ক্যামেরার পর্দায় সরাসরি দেখুন, যে ছবি, যে ভিডিও এখনো কোনো চ্যানেল দেখাতে পারেনি, এই প্রথম আলোর বার্তার পর্দায় সরাসরি দেখাচ্ছে সেই কালপিটরা, দুষ্কৃতীরা আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সরাসরি মুখ খুলল। দেখুন, দমদম পূর্ব সিটির বাসিন্দা সৌমিক দাস, তিনি নিজের মুখে স্বীকার করলেন আরজি করে ভাঙচুর চালিয়েছেন, কারোর প্ররোচনাতে নয়। সকলে যখন ঢুকে গেছিলেন তিনিও আরজি করে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান। যারা ভাঙচুর চালান তাদের অনেককেই চিনি, তিনি এমনটাই জানিয়েছেন। আর আমরা যখন ক্যামেরা করছিলাম তার আগেই সেই দমদম পূর্ব সিটির বাসিন্দা সৌমিক দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। এখনো পর্যন্ত পুলিশ সেদিনকার ঘটনার জন্য 21 জনকে গ্রেপ্তার করেছে। একবার সেদিনকারের ছবিটা একবার দেখে দিই, আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। কারণ সেখানে প্রসূতি ভবনে যেসব মায়েরা ভর্তি হয়েছিল তারা ভয় চলে এসেছে বাড়িতে। হ্যাঁ, সেই দৃশ্য দেখুন, ভাঙচুরের দৃশ্যটা আমি আবার দেখাচ্ছি, কারণ এটা এমন একটা প্রতিবাদ, সেটা মুখে বললেও হবে আর মুখে না বললেও হবে। সেই প্রতিবাদকে আমরা কোনো মতেই সমর্থন করি না। যেভাবে ভাঙচুর করেছে তাদের অবিলম্বে শাস্তি হওয়া উচিত। দেখুন সেদিকে রাত্রের ঘটনা। ওতে মারো, ওতে মারা। এইবার আপনাদের দেখাচ্ছি, শুনুন। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক পলি সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করবার জন্য ডাকা হয়েছে সল্টলেক সিজিও কমপ্লেক্সে। আজ 11:50 নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে উপস্থিত হয়েছেন আরজি করের এই পলি সমাদ্দার। সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। ম্যাডাম, হ্যাভ ইউ বিন কলড বাই দ্য সিবিআই? ম্যাডাম, হ্যাভ ইউ বিন কলড বাই দ্য সিবিআই? ম্যাডাম, আপনাকে কিছু আনতে বলা হয়েছে? বলেন। आप लोग बाहर जाओ, नीचे उतरो, बाहर जाओ। এইবার আজকের আরজি করের অবস্থা দেখুন, শুনশান। কত দূর দূর থেকে রুগীরা আসছিল সেই হাসপাতালে, তারা কত সমস্যা পড়েছে। তারা না পারছে ডাক্তার দেখাতে, না পারছে অফিসে গিয়ে তাদের সার্টিফিকেট নিতে। আপনাদের দেখাচ্ছি প্রথম আলোর বার্তার পর্দায় আজ আরজি কর শুনশান। রুগী যত না আছে তার 4 গুণ আছে পুলিশ। হ্যাঁ,
দেখুন প্রথমে আরজি করে গেটে ঢুকতেই সেই প্রশাসনদের ভূমিকা দেখুন, মানে রুগীর থেকে পুলিশ বেশি। সরাসরি দেখুন আজকের চিত্র। আমরা প্রথম আলো বার্তার পর্দায় আমরা বলছি, যার বাবা মার সে তার মেয়েকে হারালো, রুগীরা হারালো, সেই গরিব যেসব রুগীরা আছে আমাদের মতন আপনাদের মতন, ভালো ডাক্তারকে হারালো। সেই মহিলা ডাক্তার মৌমিতা দেবনাথকে একজন নয়, দুজন নয়, 3 থেকে 4 জন অত্যাচার করেছে, 3 থেকে 4 জন। সেই কারণে সেই ডাক্তার মৌমিতা দেবনাথ আজ সেদিনকে প্রথমে খুন হয়েছে, তারপর ধর্ষণ হয়েছে। হ্যাঁ, মুডটাকে ঘোরাবার জন্য, মুভমেন্টটাকে ঘোরাবার জন্য, কিন্তু আমাদের রাগ সেখানে যে একটা পড়ুয়া ডাক্তার সে নিজের কর্মস্থলে তাকে হত্যা লীলা করলো। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মহিলারা রাস্তাতে বেরোলে তার নিরাপত্তা কে দেবে? বাড়িতে কোনো যদি হাউস ওয়াইফ থাকে, বাড়িতে থাকে, কাজ করে, তার নিরাপত্তা কে দেবে? তার স্বামী যখন অফিসে যাবে। এটাই প্রশ্ন প্রথম আলো বার্তার পর্দায়। আর দেখুন সব শেষে প্রথম আলোর বার্তার পর্দায় সেই ডাক্তার মৌমিতা দেবনাথের, পড়ুয়া ডাক্তার মৌমিতা দেবনাথের যখন বডিটা বার করা হচ্ছে, এটা যেন সেই দৃশ্য সত্যি মানে দেখা যায় না, সেই দৃশ্য সহ্য করা যাবে না। তাও আমাদের প্রতিবেদনের জন্য আপনাদের আমি দেখাচ্ছি সেই দৃশ্য। ডাক্তার মৌমিতা দেবনাথের যখন মরদেহ বার করা হচ্ছে, সেই দৃশ্যটা একবার দেখুন। আপনাদের আমি লাস্ট প্রতিবেদন দিলাম সেই 30-31 বছরের পড়ুয়া ডাক্তার, গরিবের ডাক্তার, যার হাতের লেখা সুন্দর, অন্যান্য ডাক্তার থেকে একটু মনে হয় আলাদা তার মানসিকতা। না হলে অন্য ডাক্তাররা এই দুর্মূল্যর বাজারে 500 থেকে 1000 টাকা যার ভিজিট, আর এর ভিজিট ডাক্তার মৌমিতা দেবনাথের ভিজিট মাত্র 250 টাকা প্রাইভেটে। যেটা আপনি আমি আমরা মধ্যবিত্ত, আমাদের সে 250 টাকা দেওয়ার ক্ষমতা হয়তো উপরওয়ালা দিয়েছে, কিন্তু 500-1000 টাকা
দেওয়ার ক্ষমতা আমাদের দিতে হবে ডাক্তারকে, কিন্তু অনেক কষ্ট করে আমরা হারালাম সেই গরিব ডাক্তারকে, আর বাবা মা হারালো তার মেয়েকে। আজ সেই ডাক্তার মৌমিতা দেবনাথের মরদেহ যখন বার করা হচ্ছে, সেই দৃশ্যটা আপনাদের দেখালাম। এই দৃশ্যটা সত্যি দেখার নয়, কিন্তু আমরা প্রতিবেদন করি আপনাদের দেখাবার জন্য। আমি এখানে শেষ করলাম। আমি অমল চ্যাটার্জি।